সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন, আমি অমুকের অফিসে গিয়েছিলাম কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম। অর্থাৎ একজন এমএলএ, বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন, বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন। তার মানে এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন। আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে, বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট, তাদের বলছি একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু, বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ, আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাঁতে। কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ, রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে, আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু। আর আপনারা একটু যদি ফিরে আসি, আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে। তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে, জগৎবল্লভপুরবাসীর কাজ হবে, এই বর্গেশিয়াবাসীর কাজ হবে, এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া। লাভটা কি হবে? এমপির কাজটা কি? শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক ভাতাটা নেওয়া? এই এমপিকে চ্যালেঞ্জ করে বলছি, যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তার দলের নেতা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে, তারা শুনছেন। তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই, বিধানসভায় তো বিধানসভা টিভি নাই, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একটা বিধায়ক বাকি 43টার উপরে কিভাবে কথা বলে, বাকি 293টার উপরে কিভাবে কথা বলে, জনগণের অধিকারের নিয়ে ভাঙড়বাসীর চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে এখানে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে, সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টের মধ্যে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো। আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম 2019 সালে সিএ এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সিএ এর আইন পাস হয়েছিল পার্লামেন্ট এখানকার যিনি বিদায়ী এমপি তিনি কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান কি নাম? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএ এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো? আমরা তো শুনেছি 8 জন এমপি ভোট দেয়নি, তাই তো? এর থেকে বেশি শুনিনি। তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক। আপনাদের বলে রাখছি, এই কল্যাণ বাবুর কথা বলছি, খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল 8 জন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি, কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সিএ এর বিপক্ষে গিয়েছে না সিএ এর পক্ষে গিয়েছে তার জবাবটাও কল্যাণ বাবুকে দিতে হবে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু, তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোটদান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সিএ এর বিপক্ষে দেয়নি, সিএ এর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক, যখন পার্লামেন্টে সিএ এর বিল পাস হচ্ছিল তখন তিনি সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টসটা পাবলিক ডোমেইনে নিয়ে আসুক। প্রশ্ন করবেন না আপনারা? ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে বিজেপি নাকি তোকে মেরে ফেলবে। দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে 14 থেকে 16% মুসলিম আছে, বাকি তাহলে 84 থেকে 86% কে এই 14% ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন।
হিন্দু ভাইরা একটু সজাগ হন, প্রশ্ন তুলুন। 2014 সালে বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন। এখন বাজারে গিয়ে এই বরগেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তকবীর আল্লাহু আকবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14 আগে তো আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট, এরকম কোনো ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি, এর পরিবর্তে আমরা কি দেখলাম? এলআইসি ওই 1956 দিকে সম্ভবত তৈরি হয়েছিল, 55-56 দিকে, মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি আছে, সেটাকে বেসরকারীকরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে। এলআইসির 99% কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে। ক্ষতিগ্রস্ত কাদের করছে মোদিজি? হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। 2011 সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন, তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন। কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024-এ এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014 আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল, যতটা না ধর্মের নামে, যতটা না বর্ণের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে, ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের উপরে, আমার আদিবাসী ভাইদের উপরে, আমার পিছড়ে বর্গের ভাইদের উপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেটা আমরা জবাব দিবার সময় এসেছে। এই সময় এসেছে কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে, এক্সপায়ার ফুল যদি বেশি দিন বাড়িতে রাখা হয়, সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে, তার থেকে পোকা জন্মবে, ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকেই আপনার সারগাটায় ফেলুন, খাম চিহ্নকে নিয়ে আসুন, খাম চিহ্ন আগামী দিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে। অনেক কথা বলেছিল, কি দেখলাম আমরা? দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। এসে কি দেখলাম? অমিত শাহজির ছেলে জয় শাহজি, তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু, আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা, যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো, কাকা চাচা যাই বলুন না কেন, তার সম্পত্তি, তার অবস্থা কোথায়? ক্রমশ তলানিতে যাচ্ছে। যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলি, ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন? আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে। আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না। মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো, আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, উচ্চবর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো। বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে। কে বলছে? একটা সময় ছিল সিপিএম এর টাকায় নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম, বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম। এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে। ঠিক কথা,
তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি, আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। 34 বছর আপনারা শাসন করেছেন, একটু তো লাইন ঘাট আছে নিশ্চয়ই আপনাদের। একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বানালে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে। এত টাকা রাখবো কোথায়? সবাই বলছে টাকা দিচ্ছে, রাখার তো জায়গা রাখতে হবে ভাই। শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে, মিস মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে। আমার প্রশ্ন, একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার। এটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে না, আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে? সমিতির নির্বাচন হচ্ছে না, সমিতির সভাপতি কে হবে? এটা দেশের নির্বাচন হচ্ছে। পার্লামেন্টে গিয়ে নাগরিকদেরকে কথা বলবে সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে। আর এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে 294টার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে, যদি আজকে জোট করি আইএসএফ এর পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায়, বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইএসএফ একাই। ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, সেই জন্য কি জোট হবে না। আরে ভাই, পিছনে আস্তে 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 দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই? আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত 7টা, তাও হলোনি। আপনাদের বলে রাখছি, আপনাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো 2021 নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। দেগঙ্গা আমাদের জেতা সিট ছিল, আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম, আমাদের ভাগে দেগঙ্গা সিটটা পড়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে দিয়ে আবার গোছ ঢুকিয়ে দিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি রানাঘাটের একটা সিটে এআইএসএফ এর পক্ষে পড়েছিল, সেখানেও গোছ দেওয়া হয়েছে। নদিয়া চোপড়াতেও সেখানেও গোছ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য। আমি আপনাদের বলে রাখি, সে খবর তো আমাদের কাছে এসেছিল। আমরা যদি 3টেতেও রাজি হয়ে যেতাম, ওখানে কোন জায়গায় ফরওয়ার্ড ব্লককে দিয়ে, কোন জায়গায় সিপিআই কে দিয়ে, কোন জায়গায় আরএসপি কে দিয়ে আমাদেরকে গোছ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি, আমাদের কণ্ঠ যাতে যেই কণ্ঠতে কোনো টিউনিং নাই, যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই, আমরা প্রার্থী দিয়েছিলাম, ভাগে আমাদের পড়েছিল, তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু দুঃখের বিষয়, সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলছে সিটের ভাগাভাগি হয়েছিল। তার জবাব আপনারা দেবেন, আমি নতুন করে দেবার দরকার নেই। কিন্তু কি হয়েছিল, আমরা দিগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল। ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন? তবে জেনে রাখা দরকার, 2200 সম্ভবত ভোট পেয়েছিল। কিন্তু পারসেপশন কি করলো, যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে, সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল? চলে গেল। আমরা প্রায় 67,000 ভোট পেয়েছিলাম। যদি ঠিকভাবে লড়াই হতো, ঐক্যবদ্ধভাবে লড়াই হতো, দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম। দুঃখের বিষয়, এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে। আমি একটা কথা বলে যাচ্ছি, অনেকের রাগ হতে পারে, কিছু করার নাই, আমার বলতে বাধ্য হচ্ছি। একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে কানাচে, যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন, লিডার গোছের আছেন, যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে, একটু তাদের প্রতি ফলো রাখবেন। সকালবেলা পর্যন্ত, সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে, সবাই নয়, এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে। সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে, সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে, কেউ বিজেপি হয়ে যাচ্ছে, কেউ আরএসএস হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন, সাবধানে আপনারা থাকবেন। কেন জোটটা হলো না? দেখছে কি মলি সাহেব পড়া মানুষ, পীরের ঘরের ছেলে, এ আর কি বলতে, একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব। তারাই প্রচার করছিল ভিতর থেকে, ও আর কদিন উইকেটটা থাকবে, তৃণমূলে চলে যাবে। কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা, দোয়া, আশীর্বাদে, আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে, আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে, যে মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে, যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি, সেই ডিএ কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে। বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, সারা রাজ্যের মানুষ আইএসএফ এর দিকে তাকিয়ে আছে। শুধু ভয় পাচ্ছে, এখন আসতে পারছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ? কারণ কি বলুন তো? যদি অত্যাচার হয়, তারা অপেক্ষায় আছে। আপনাদের বলি, পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান,
আমি আপনাদের বলছি 2026-এর আগে জনসংখ্যা নিরিখে অর্থাৎ মেম্বারের নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই 100 বছরের দল, ওই 60 বছরের দল, 125 বছরের দলের কেউ ছাপিয়ে যাবে, দায়িত্ব নিয়ে আমি বলছি। শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে, একটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে। এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে, ওই জন্য জোট করা যাবে না, সবাই ভেগ ধরছে। কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা, এখন যদিও শত্রু নয়, এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা, শুভেন্দু অধিকারীর গ্রেফতার মাহফিলের ছবি দিচ্ছে, দেবাংশুর গ্রেফতার মাহফিলের ছবি দিচ্ছে। অবশ্যই দুটো কি আমরা ধিক্কার জানাচ্ছি, কিন্তু ফুরফুরা শরীফে গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই? কেন বুঝতে পারছেন না? বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই? আরে আপনি এরকম ভাবে আসুন না, ভালো লাগলে ভোট আপনাকে দেবে। আপনি দেবাংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো, তার সাথে আপনি রেসারেসি করছেন, আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ, ওরা খারাপ আপনি ভালো। সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না খাওয়ার দোষ হচ্ছে। এখন আমাদের কাজ কি করতে হবে? নেট দিয়ে দিতে হবে। কি নেটটা? কি পুকুর বা মাছ জানো ওই পাখি না আর আসতে পারে, নেটটাই হচ্ছে খাম। আইএসএফ আপনি আমার ভোট নেবেন, আপনি আমার ভোট নেবেন, আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না। আমরা কাদেরকে প্রার্থী করিনি, আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি, আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক। কারণ কেন আমি দেখেছি, আমি তো বিধানসভার সদস্য প্রায় 2.5-3 বছর হতে চলেছে, আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি, দুঃখ লাগে আমাকে। জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি, সেই নওশাদ সিদ্দিকীকে বলতে হচ্ছে। আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়কগুলোকে, আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসসিরা খেয়ে নিচ্ছে, কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না। সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে, অর্থাৎ পেছনে টিউনিং করা আছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি, আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের 20 তারিখে যদি খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না। আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জলজমি জঙ্গলের অধিকার থেকে শুরু করে ফেক এসটি এসসি সার্টিফিকেট থেকে শুরু করে মাইনরিটিদের হয়ে কথা থেকে শুরু করে ফুরফুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে আটপুরকে ঢোকানোর কথা বলেছি আমরা, সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে। আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা অবাক হয়ে যাবেন। ফুরফুরা শরীফের রেলের মানচিত্রে 3টে লাইন আছে, বারুইপাড়া থেকে, তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে। কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না। আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয়, আমরা কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম, শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয়, আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি। কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে 3 বার গিয়েছেন উনি, অর্থাৎ 15 বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন? জেনে রাখা আপনাদের দরকার। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, আর 3-25 75 কোটি। কিন্তু 75 কোটি টাকা আসেনি, কারণ ওই মমতা ব্যানার্জির মতো, ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নিয়ে নওশাদ সিদ্দিকীরা রাজনীতি করেনি। আপনাকে বলে রাখি, কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল, আমি ধরছি 70 কোটি। তাহলে 70 কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো, তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো? একটু বলুন, আওয়াজ দেন। অসুবিধা হচ্ছে নাকি শুনতে? বলুন, শেষ করে দেবো। হতো? টাকা লুট হয়েছে, কাজ হয়েছে, 70 কোটি দেখিয়ে দেবে, কিন্তু 30% 40% কোথায় গেছে? ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই, বাড়িটা কালীঘাটের পাশেই আছে তো,
ওই কালীঘাটি বাড়ি আছে, ওখানে পৌঁছে গিয়েছে। তাই এমন এক এমপিকে আপনারা এমপি করে পাঠান, এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এখন আপনাদের সামনে বলে যায়, আমাদের সারিয়ার ভাই কন্টেস্ট করছেন, ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি, ওনার ইনকাম কত, খরচ কত, বছরে কি থাকেন, টোটাল বায়োডাটা নয়, সরি আপনার কি বলে ওটাকে, আমরা যেগুলো রিটার্ন, আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি। আপনারা জিতাবেন, প্রতি বছরে সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব, কত ইনকাম করেছেন, কত খরচ করেছেন, কি করেছেন, প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো। যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়া টাকা হয়েছে, আপনাদের সামনে বলছি আমরা দলে তাকে রাখবো না। আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন, আপনি চলে যান। এই দায়িত্বটা মমতা ব্যানার্জি নিতে পারবে? আমরা দায়িত্ব নিচ্ছি। বুঝে আসছে নাকি না বুঝতে পারলেন না কি বললাম? ছিল ভ্যান চালক, ছিল একটা উকিল অ্যাডভোকেট, এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই? ওই বকলমে তোলা তুলে হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের, এখানে কত মানুষ আছে, কটা বাজে, এখানে কত মানুষ আছে, 15 লক্ষ 16 লক্ষ, 15 লক্ষ 16 লক্ষ মানুষ আছে তো ভাই। এই মোদিজির গ্যারান্টির কথা বলছি, আমি একটা মোদিজির গ্যারান্টির কথা বলবো, শুনে যাবেন হ্যাঁ, আর দিদির ওয়ারেন্টির কথা বলবো, দুটি মুখ থুবড়ে পড়েছে। তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে, প্রায় 20 লক্ষ মানুষ আছে, ভোটার 15-16 লক্ষ। আচ্ছা এই 15-16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই, আমার স্বাস্থ্যের মান মানে স্বাস্থ্য কেন্দ্র চাই, আমার বাস রুট চাই, আমার রেল রুট চাই, আমার ওই চাই, যেগুলো ভ্যালিড ডিমান্ড, যদি 16 লক্ষ মানুষ যে বলে, ক বছর লাগবে ভাই শুনতে? কতশো বছর লাগবে বলা মুশকিল। তাহলে সেই জন্য কি হয়েছে, একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই 16 লক্ষ মানুষের মধ্যে। ভারতবর্ষের এই লিমিটেশন ছিল 10 লক্ষ, ওটা বেড়ে এখন 16 লক্ষ হয়ে গিয়েছে, 15 লক্ষ 14 লক্ষ, অর্থাৎ 10 লক্ষের উপরে চলে গিয়েছে। সারা দেশে 543 জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের 341 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি। কেন? আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপির, আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা, পার্লামেন্টে তুলে ধরা। পার্লামেন্টে তুলে ধরবেন, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা। দ্বিতীয় কাজ কি, পার্লামেন্টে যে বিলগুলো আসে ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা, সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে, স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সিএ এর মাধ্যমে, এনআরসির মাধ্যমে। সময় আসলে বুঝতে পারবেন, যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে, বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে। তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাস হয়, কাজ কি থাকবে, সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয়, ওই বিলের বিরোধিতা করা। আর কি কাজ হয়, নতুন কোন আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা। এটা তো এমপিদের কাজ। দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে, কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে, কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে, কে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে, এক কথায় নাটক করছে, না নাট্য মঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে। তাই আমরা ইতিপূর্বে আমাদের এই জগৎবল্লভপুরের মানুষেরা, শ্রীরামপুরের মানুষেরা, আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, আমাদের কিছু লাভ হলো না। লাভ কাদের হচ্ছে, ওই দাদা দিদিদের লাভ হচ্ছে। আর ইনাকে 3 বার পাঠিয়েছি। সময় এসেছে এই 17 বার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি, কিছু ডেভেলপ করতে পারেনি। এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী মে মাসের 20 তারিখে কাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান। এই 17 বার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে, একবার 5 বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে, মানুষের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে। আমি ভাঙড়ের বিধায়ক, আমি এখন রিপিট করছি ভাঙড়ের দাবি নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্পোর্টস কমপ্লেক্স, লাইব্রেরি, রাস্তা, বাস,
খালের উপরে কংক্রিটের বাঁধ, হিমঘর হয়ে গেছে। আমি এখন রিপিট করছি, দাবি আওয়াজ উঠছে, কিন্তু অপদার্থ হিংসুক সরকার। নওশাদ সিদ্দিকী তৃণমূলে গেলে লুপে নেবে, কিন্তু নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলছি, পছন্দ হচ্ছে না। কিন্তু ওদের শোনার অভ্যাস চলে গেল, আমার তো বলার অভ্যাস ছাড়বো না। আমি তো বলতে এসেছি ভাই, এই বলার জন্য জেল খাটলাম 42 দিন। আপনাদের নাসির মাস্টার মশাই আছেন, মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্ট করে নিত, 42 দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলার জন্য। আমার পাশের বাড়ির রাম কাকার ছেলে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমাকে হিন্দু মুসলমান করতে হবে, আমি পারবো না। আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলে চাকরি হিন্দু মুসলমান বলবো, আমি পারবো না। এই রাম কাকার জন্য, রহিম চাচার জন্য আওয়াজ তুলবো, তাতে যদি 4 বার কেন 420 দিন কেন 4 বছর জেলে থাকতে হয়, আমি ছাড়তে প্রস্তুত আছি। মানুষের জন্য আওয়াজ তুলবো। শুধু আমাদের বোঝানো কি হচ্ছে, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও দলিত, ও আদিবাসী। আর কতদিন হবে ভাই? 75 বছর ধরে তো আমাদেরকে এই শিখাচ্ছি, আমাদের মধ্যে এই বিষ তোমরা ঢুকাচ্ছ না। পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা কাদের পাঠাতে চাইছি? অধ্যাপক বাপি সরেনকে, কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক। আমরা পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি? যার চাকরি চুরি গিয়েছে, মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে, কারণ ও জ্বালাটা বুঝতে পারবে। ওর হয়ে ও চাকরি চোর, চাকরি যারা চুরি করেছে, যারা চাকরি গিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলবে। মোদির গ্যারান্টি আর দিদির ওয়ারেন্টি, সে আমরা বুঝতেই পারছি। দেখবেন একটা সময় ছিল 7 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি বলে পাকা টাকা হ্যান ত্যান, জানেন তো? বাড়িতে থাকতো না, আমরা ওই অত বছরের গ্যারান্টি বলে আমরা কি নিতাম অনেক ক্ষেত্রে। কি দেখেছি, 7 বছর পরে না দোকান খোলা ছিল, যে দোকান থেকে মালটা কিনেছিলাম 7 বছরের পরে বা 6 বছরের মাথায় খারাপ হলে গেলে কি হতো? দোকান থাকতো তো, আর দোকান খুঁজে পেতাম না, বা নিয়ে গেলেও দোকানদার বলতেন আমার মাল নয়। ঠিক এই গ্যারান্টি ওয়ারেন্টি হয়েছে। আপনাদের মনে আছে 2016 সালে ফ্রিডম 251 বলে একটা মোবাইলের বুকিং চলছিল? অনেকের মনে নাই। ফ্রিডম 251 নেটে সার্চ করুন, গুগলে সার্চ করুন। 2016 থেকে 2021 এর মধ্যে প্রায় 7 কোটি 35 লক্ষ বুক হয়েছিল। দামটা কত ছিল এবার মনে পড়ছে কি আপনাদের? অনেকদিন হয়ে গেছে না, 8 বছরের কথা মনে পড়ছে না। এটা গুগলে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, বুক হয়েছিল তো, অনেকে বুক করেছিলেন তো। কই গ্যারান্টি এখন কোথায়? ভ্রষ্টাচার হবে না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে বলেছিলেন এই 7 কোটি 35 লক্ষ মানুষের যে বুকিং করেছিল পিস, কত টাকা রিটার্ন পেয়েছে বা কতজন মোবাইল হাতে পেয়েছে? ইজ দিস গ্যারান্টি? প্রশ্ন করবেন না? বলেছিল ক্ষমতায় নিয়ে আসলে ডলারকে ছুঁয়ে টাকা উড়ে ডলারের থেকে বেশি হয়ে যাবে, এই ধরনের কথা বলেছিল না? লেটেস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখুন, এশিয়াতে যে সমস্ত রাজ্য দেশগুলো আছে, টপ 10টা দেশের টাকার বা কারেন্সির যে গুণমান, তার থেকে নিচে আমরা চলে গিয়েছি। সম্ভবত 21-22-এ আছি। 23টা কান্ট্রির মধ্যে আমরা 21-22-এর দিকে আছি, সেটাও ফেল করেছে। বলেছিল নোটবন্দির কথা, নোটবন্দিতে যদি সাকসেস না আমরা হয়, চৌরাস্তায় উনি কি বলেছিলেন, কি নিয়ে নেবেন আপনারা বলুন না, ভুলে গেছেন নাকি? চৌরাস্তায় বলেছিল নিয়ে টেঙে। কিছু নোটবন্দির ফলে লাভ হয়েছে না লস হয়েছে? আপনাদের এলাকায় লেদের কাজ সব থেকে বেশি হয়তো ভাই, মানে এই এলাকাটাতে লেদের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন তো, এখন কাজ বেশি করতে হচ্ছে, কামাই কম হচ্ছে। যিনি বলেছিলেন, যার গ্যারান্টিকে আমরা আর ভরসা করতে পারছি না, আর ভরসাও করব না, যে ক্ষমতায় আসলে বিদেশে যে সমস্ত কালো টাকা আমাদের গিয়েছে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে। 15 পয়সা তো আসেনি, উল্টে কি দেখেছি, আপনার আমার এই দেশ থেকে আপনার আমার পূর্বপুরুষের
লড়াই, আত্মবলিদান, এই শ্রীরামপুরের বীর যোদ্ধা শহীদ গোপীনাথ সাহা, যিনি 20 বছর বয়স পার করেননি, 20-র আগেই দেশের জন্য জীবন দিয়েছেন, সেই শ্রীরামপুরের যিনি নাম সহ দেশের নামকে উজ্জ্বল করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদ গোপীনাথ সাহারও কিন্তু আত্মমর্যাদা, আত্মত্যাগেরও সম্মানীরা দিল না। কি দেখলাম? এই দেশ থেকে ঋণ খিলাপির সংখ্যা বেড়ে গেল। এই 10 বছরে আরো কয়েকশো গুণ বেশি টাকা বিদেশে চলে গেল। তাহলে গ্যারান্টি আর থাকলো? আর যিনি ওয়ারেন্টি দিচ্ছেন, একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে। তিনি কি ধরনের ওয়ারেন্টি দেন, তার ওয়ারেন্টির কতটা যুক্তি আছে, তার আমি একটা উদাহরণ দেবো, না দুটো দেবো, একটা দিলে হবে না। প্রথম কথা হচ্ছে 2021 সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে নাকি তার উপরে কেউ হামলা করেছিল, তার পায়ে নাকি চোট হয়েছিল, পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় তিনি হুইল চেয়ারে ঘুরলেন, মানুষের সিম্প্যাথি নিলেন, ভোট মানুষ দিল। কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি, কিন্তু দিনের শেষে তাদের হাতে বেশি সার্টিফিকেট আছে, তারা সরকার গঠন করেছিল। আজকে 2.5 থেকে 3 বছর হতে চলেছে, কে তাকে ধাক্কাটা মারলো? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি জেড প্লাসের উপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন, কে তার উপরে হামলা চালিয়েছিল, কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, এখনো আমরা জানতে পারলাম না। তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন, বা তার দল ওয়ারেন্টি, তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে। কদিন আগে দেখছিলাম 200 স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাই করে তাকে ধাক্কা মারতে চাইছিল, কপালে লেগে গিয়েছিল। আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করব না, কি তার নাকি ড্যাশবোর্ড গাড়ির খুলে কপাল লেগে ফেটে গিয়েছে। ভাই, আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আধটু আমাদের আইডিয়া আছে। টয়োটার গাড়ি, সম্ভবতটা ফরচুনার ছিল, ওখানকার কোন এমএলএ এর গাড়িতে উনি ছিলেন। ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তার এমডির কাছে পৌঁছে যায় বা সিইও এর কাছে পৌঁছে যায়, তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি। কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি, সবসময় চাপেনি তো। ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারের ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে। ড্যাশবোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভি ওয়েট গাড়িগুলো, যেগুলো বেশি দামি গাড়ি আছে, তার কি বেলুন, মানে পাতি ভাষায় বলছি বেলুন আসবে, খুলে মাথাটা বেলুনে যে লাগবে। তাহলে ডুপ্লিকেট ফরচুনারে উনি চেপে ঘুরছিলেন, তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনারের চাপচের জবাবদিহি ওনাকে করতে হবে। আর অন্যতায় তিনি অসত্য কথা বলেছেন, সেটাও ছেড়ে দিলাম। কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল, সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই, তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো। আমার নামে মিথ্যা মামলা হয়েছিল, আমাকে থানায় ডেকেছিল, আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মেরে দিচ্ছিল, আমার কি দোষ ছিল ভাই? আমাকেও ডেকেছিল, আমিও গিয়েছিলাম। তাহলে মুখ্যমন্ত্রীর, রাজ্যের যিনি অভিভাবিকা, তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায়, তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল, খুঁজে পেলাম না। তৃতীয়তে আসি, একটা না বললে নয়, কদিন আগে দেখলেন না কপাল ফেটে রক্ত বার হচ্ছিল, আমাকে ময়া লেগেছে। এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল, বাকিগুলো অসত্য আমার কাছে, এটা কিন্তু সত্য। আসিলেন তিনি হসপিটালের বেডে, তার ছবি তুলে ফেসবুকে চলে গেল। কিন্তু আপনারা বলুন, আমরা পাড়া গায়ের মানুষ, আমরা কম ওনাদের থেকে সত্যি সচেতন। আমাদের মাথা ফাটা, হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি? বলে আগে নাকি দড়ি বাঁধো। কিন্তু এটা দড়ি বাঁধাটা নয়, 100 মিনিটের মধ্যে সাপের, যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে, দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে। কিন্তু আমাদের প্রচলিত কথা, দেখ এটা বলছি না। কারো হাত কেটে গেলে, কারো মাথা ফেটে গেলে আমরা কি করি? টানা নাকড়া কাপড় যা পাই একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানায় নিয়ে যাই তো, হসপিটালে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন, তার মাথা ফেটে গেল, জেড প্লাসের সাথে মনে রাখবেন, আপনাদের জানিয়ে রাখি, এই যে কথাগুলো বলে যাচ্ছি, নিশ্চিত আগামী দিনে কল্যাণবাবু বরগেছিয়াতে প্রোগ্রাম করবে, তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা, তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া। উনি যে সত্যি কথা বলতে জানেন, যে কথাগুলো বলছেন উনিকে যুক্তি দিয়ে কেটে যাবেন। জেড প্লাস সিকিউরিটি ঘাটলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে। আমার জেড প্লাস নয়,
আমার যে ক্যাটাগরি, আমার কি রোগ হ্যান ত্যান, আমার যিনি পিএসও আছে সব জানে। কারণ কি তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায়, যদি আপনাদের দোয়া আশীর্বাদে আমার ওইসব কিছু নাই, তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না? কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানাতে হবে পিএসও কে। যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন তাকে ডাক্তার সব সময় তার কাছে থাকবে একটা করে। দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো ট্যুরে যায় দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে, এটা নিয়ম জেড প্লাসের। তো মমতা ব্যানার্জির এক ভাইপোর তো অভাব নেই, উনার আরো বেশি ভাইপো হোক। আমরা উনার ভাইপো হতে পারলাম না, তো মানুষ ভাইপো হতে পারলাম না। আমাদেরকেও কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয়। উনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায়? পাহাড়ে। আপনারা দেখেছেন, সমালোচনা হয়েছিল, প্রায় 130টা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল, শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত, আরো অনেক রোগের ডাক্তার হয়তো নিয়ে গিয়েছিল, যাকে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো ডাক্তার মাস্ট। তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয়া, তিনি যখন, এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই? আরে কাদের অসুবিধা লাগছে না হাত তুলুন তো। কারো অসুবিধা লাগছে না তো? ঠিক আছে, তাহলে একটু শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। ওই শুধু রাতের অন্ধকারে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকালে হবে না, কানের দিকে তাকাতে হবে। তো জেড প্লাসের ডক্টর থাকে, তাহলে উনি একে, আর ডক্টর যখন তাকে ফার্স্ট এড তো ওখানেই হয়ে যেত। আবার এসএসকেএম এ নিয়ে যে বেডে শুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল? এটা অন্যায় হয়েছে, আমি এইগুলো ছেড়ে দিলাম। এবার বলুন আপনারা, ওয়ারেন্টির কথা বলছে, তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো? যখন বলেছিল 200 স্পিডের গাড়ি নিয়ে এসছে, অনেক কথা বলেছিলেন। যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন, কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজ পর্যন্ত বলছে না। এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিসির হয়ে। ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আস চলবে না, বাস্তবের ফিল্ডে থাকতে হবে। দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে, দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে। কিসের দায়িত্ব? যে 42টা যে প্রার্থী দিয়েছে না মমতা ব্যানার্জির দলের পক্ষ থেকে, ইডি সিবিআই অনেকজনকে একবার করে মিস কল দিয়ে রেখেছে। কিছু আছে মনে গেরুয়া, বাইরে কি সবুজ। তবে একটা কথা বলি, গেরুয়া পোশাক নিয়ে আপনারা যারা আছেন কোনো প্রশ্ন নয়। জানেন আপনারা গেরুয়া পোশাক কাকে দেখে দেখতে হবে? যদি গেরুয়া পোশাকে নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান, গেরুয়া পোশাক নিয়ে যদি সমালোচনা করবেন বা আলোচনা করতে চান, তাহলে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজির গেরুয়া নিয়ে আলোচনা করুন। এই কালকা যোগী যারা গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে, এদের গেরুয়া নিয়ে ব্যাখ্যা করবেন না। হ্যাঁ, বিজেপির গেরুয়া নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু স্বামীজির গেরুয়া, প্রকৃত গেরুয়াকে নিয়ে কোনোদিন আলোচনা করবেন মানে সমালোচনা করবেন না। কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক, আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে। এদের গেরুয়া কেড়ে নিতে হবে, বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির গেরুয়াকে যারা অপমান করছে, সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে কাটবো, এটা আমাদের শপথ নিতে হবে। এদের মনের মধ্যে গেরুয়া ভরে রেখেছে বিজেপির গেরুয়া, কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে, এখন তৃণমূলের কেন সিট দেবে না বলে বিজেপি। হয়তো মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ, এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে, ওকে আপনি আমি ভোট দিয়ে জেতালে ও কালকে বিজেপিতে যাবে না গ্যারান্টি নিতে পারবে? কেউ বলতে পারবে? এই ধরনের অনেক কটা আছে। আর কিছু আছে কি মিস কল মেরে রেখেছে, একবার ইডি সিবিআই আইটি মিস কল মেরে রেখে দিয়েছে, সে এখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিতিয়ে দিলেন তাকে, যদি আবার ইডি সিবিআই ডাকে সপাং করতে চলে আসবে, কেন? অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়ে। তো মমতা ব্যানার্জি কি গ্যারান্টি নিতে পারবেন যে আমার দলের 42 জন যারা কন্টেস্ট করছে জিতে বিজেপিতে যাবে না? নিতে পারবে? বা যদি যাই তাকে সঙ্গে সঙ্গে আমরা সাসপেন্ড করব, ওখানে নতুন করে ভোটের জন্য অ্যাপ্লাই করব, এটা নিতে পারবে? আপনাদের মনে হয় নিতে পারবে? যে আমি এখান থেকে বলে যাচ্ছি, এখানে আমি বলছি এই মাটি হয়তো করতে পারে তৃণমূলের বন্ধুরা, এখানে তৃণমূলের বন্ধুরা এসে আমার জবাবটা আগে দেবে, তারপরে ভোটের কথা বলবে। যদি মমতা ব্যানার্জি 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের, একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিচ্ছে, সবকটা প্রার্থী তুলে নেবে। তবে আমার একটা শর্ত আছে, যদি একটাও চলে যায় বিজেপিতে, মানে যদি কেউ যায়, তাহলে দায়ীভারটা মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন?
নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে, অর্থাৎ এই সরকারকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন, নতুন করে ভোটের ডাক দেবেন। এটা শর্ত আমার একটা, মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে। ডক্টর বলছেন, পারিবারিক বিষয় আমি বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে। ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন, উনি ওনার পরিবারের কাছে সুরক্ষিত। এই আমার পিএসও, আমার কত অবধি যাই, গেট পর্যন্ত যাই, যদি আমার বাড়ির মধ্যেও যাই, এই যেখানে আমি কথা বলছি, কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে? মনে হচ্ছে ছেড়ে দেবে? প্র্যাকটিস 1 সেকেন্ডে 2টো করে গুলি বার করা, এরা প্র্যাকটিস 1 সেকেন্ডে যেটা আছে গুলি 2টো করে ছুড়বে। এই ধরনের একটা প্রিমিয়ার জাস্ট বলছে এটা প্র্যাকটিসের কথা, এইটা আছে তো এরকম থাকে, এটা আসবে 1 সেকেন্ড, এখানে 2টো করে গুলি মারতে হবে। তো এইটা পাস করে এখানে এসে আছে, মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে। ও ধাক্কা দিলেও দিলে পার পেয়েও তারপরে গুলিটা কিন্তু লাগবেই, যেখানে চাইবে সেখানে মারবে। আগে AK-47 নিয়ে ঘুরতো, এখন AK-47 নেয় না, M5 দিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে M5 আর AK-47 এর কি ব্যাপার। AK-47 হচ্ছে একদম ধারদার করে উড়িয়ে দেবে, আর M5 হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই নাকে তো নাকে, চোখে তো চোখে, কপালে কপালে নিয়ে ঘুরছে, বুঝতে পেরেছেন? তো আমি বোঝানোর জন্য বলছি, তাহলে মমতা ব্যানার্জির সাথে তো পিএসও ছিল, হয় পিএসও ধাক্কা মেরেছে, নালে পিএসও ওখানে ছিল না, আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে ফেলেছে ওনাকে। এবার কিটা করেছে ওটা মমতা ব্যানার্জিকে ক্লিয়ার করা দরকার। তাই না কোনো স্টেটমেন্ট হলো না, অর্থাৎ নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স নাই। আর যদি পিএসও ধাক্কা মারতো ছেড়ে দিত মনে হয়? তো ব্যাপারটা যে তার পরিবারের প্রতি তার যখন কনফিডেন্স নাই, 42টার প্রতি কিভাবে কনফিডেন্স রাখবে? তাই আপনাদের বলবো ভোটটা ওই জায়গায় দেবেন। যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই লাগবে, দিনের শেষে বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে। আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব, একটু শুধু বলে রাখি 2021-এর পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে, বিজেপির সাথে হয়েছে, ভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে, কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে, এটা মাথায় রাখবেন। আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বর্গেছিয়া সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস যেই দলের নেতা হোক না কেন, এক জায়গায় বসে অন্তত নন এসিতে চা খাবে, মারামারি করবে না। সেই দিন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর সাথে বসে দরকার লাগলে বসে চা খাবো। তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো, আমার দ্বারাই হবে না। তো যারা বলছেন, ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে, তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। এরা এক জায়গায় বসে চা খাচ্ছে, মারামারি করে মরছেন বুথের স্তরে। আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন, না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন, না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন, একদম নয়। আসুন খামচিহ্নের প্রতি ভরসা করুন। খামচিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে, আইনের মাধ্যমে যথাসময়ে যোগ্য জবাব দেবে। তাই আপনাদের বলবো, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শেষে এসে বলছি, আমার কাছে এক্ষুনি বললো কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের 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 ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে। একটা কথা বলি, চারানা নেতাদের কথা বাদ দেন। জেলার বাঘ, বীরভূম জেলার বাঘ তৃণমূলের কাছে, নাম কি? অনুব্রত মণ্ডল, জেলের ভাত খাচ্ছে, তিহার জেলের ভাত খাচ্ছে। শাহজাহান শেখ বলেছিল, যতটুকু আমি খবর পেয়েছি, যে সূত্র মারফত, যে 5 দিনের মধ্যে তোকে জামিন করিয়ে দেবো, তুই ধরা দে। ও তো ধরা দিতে চাইছিল না। আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম, যখন শুনছি শাহজাহান শেখ ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে, আমি কিন্তু মাইকের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম শাহজাহান কোর্টে এসে স্যালেন্ডার করুক, ও যদি বাঁচতে চায়। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটার কাছে পৌঁছে যাবে, একটু বিশ্বাস করে। কারণ আমি তো জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাকড়া বানাবে। দেখেছি তো আমরা, ভুলে যাইনি তৃণমূলের আচরণের কথা। আপনার এলাকায় বলুন না, একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে, কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি, ভাগ দিতে পারেনি। যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো, কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায় আজকে? সাইড লাইনে। যার যখন দরকার লাগবে তাকে ধরে যে দিয়ে দেবে। 1 সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে, এখন কি বলছে ওর ব্যাপারও বুঝে নেবে। আর সেই শাহজাহান শেখ কি বলছে বলুন তো, এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে। অবশ্যই আল্লাহ বিচার করেছে, আল্লাহ বিচার করেছে। আমি ধর্ম নিয়ে কথা বলি না, কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি, হ্যাঁ আল্লাহ বিচার করেছে। তুমি গরিব মানুষের, তুমি দলিত, আদিবাসী, মূল নিবাসী মুসলিম সমাজের
জমিগুলোকে দখল করে নেবে, নুনা পানি ঢুকিয়ে দেবে। ও দলিত বলে আল্লাহ কি চুপ থাকবে? ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে? ও গরিব মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে? তোমার বিচার আল্লাহ করে দেবে, জেলের ভাত খাওয়াবে আল্লাহ। এখন আল্লাহ বিচার করবে বলছে। কি অন্যায় করেছো ওখানে? তোমার দলের সাঙ্গপাঙ্গরা রাতের অন্ধকারে মা বোনেদেরকে ডেকে পিঠা বানানো হতো, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে নাকি? তোমার ডাইটান রেপটান অন্যায় করতো, তুমি চুপ করে বসেছিলে। আল্লাহ বিচার করছে। তুমি কে আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে সিবিআই ইডি বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায়? শুধু শাহজাহান শেখ নয়, যারা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো, চাইবো না? এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে। তো আল্লাহ বিচার হচ্ছে। এই পাড়াতে যারা চারানার মস্তান আছে বলবেন এখন শাহজাহান শেখ গেছে, এর পরে যাবে কে? লাইন দেখার আছে। ও হ্যাঁ হ্যাঁ, মমতা ব্যানার্জি যাকে বলেছিল না তুই বোম্বা দিস, ব্যাপারটা আমি আপনাকে বলি। জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে। এখন তো যেহেতু রাজা কেন বলছি বুঝতে পারছেন না, সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে, খিদে পেয়েছে। ও ছাগল বাচ্চা দিলেও খাবে, আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে। খিদেটা নিবারণ করতে হবে। এখন কি দিচ্ছে? ছাগল বাচ্চাগুলোকে দিচ্ছে। বুঝতে পারছেন না? বুঝাতে হবে আরো খুলে। এখন তো এমসিসি চলছে, এখন কোড অফ কন্ডাক্ট চলছে, তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। বুঝছো? একটার পর একটা দিচ্ছে দেখুন, আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে। আর আমি এখানে আপনাদের বলে যাই, আমাদের ভালোবাসার মানুষ, কর্মী সমর্থক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, বুক ফুলিয়ে রাজনীতি করুন। মামলা হবে, জামিন হবে। আমাদের একটা কথা বলে যাচ্ছি, আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজী মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে। এখনো আছে, একটা মামলা বাকি আছে। আমরা মামলা, আজকে আমি গিয়েছিলাম, এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে, আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন। আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াশিং এ যাব, কোয়াশিং এ গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব। যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব, আমরা ছাড়বো না। তো আমার ভালোবাসার মানুষদেরকে, আইএসএফ এর ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে, আপনার চিন্তিত হবেন না, মামলা হবে। সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে, আপনাকে জামিন করানো হবে। যদি এখানে না জামিন হয়, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপরে আপনাকে নির্দোষ প্রমাণ করে, যে আপনার দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে, আমরা দেখবো তার যদি টাকা পয়সা বেশি থাকে তার বিরুদ্ধে কিভাবে করব। দুটো ধরনের মানহানি মামলা হয়, একটা টাকা ফাইন পাওয়া যায়, আর একটা জেল খাটানো যায়। যার দেখবো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো, আর যার দেখবো টাকা কম তার কাছে ওই 100 কোটি 150 কোটি 200 কোটি টাকার মানহানি মামলা ঢোকাবো। মানে বুঝতে পারছেন না? যার টাকা আছে তাকে জেল খাটাবো, আর যার টাকা নেই তার কাছে বলবো মানহানি টাকা দাও। মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা। দাদার কথা শুনে, ওই এমপির কথা শুনে, এমএলএর কথা শুনে মানহানি মামলা করবে, মিথ্যা মামলা দেবে, প্রস্তুত থাকুন। ভাই শেষ করবো, একটা আপনাদের দায়িত্ব নিতে হবে। পারবেন? দায়িত্ব একটা দেবো, একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন? এখানে হাজার হাজার মানুষ এসেছেন, তো সবাই কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভ কর্মী নয়। অ্যাক্টিভ কর্মী কত আছে? 150। সবাই ভোটার, সমর্থক, ভালোবাসার মানুষ। আপনাদেরকে এই শুধু 20 মে নয়, মে মাসের 20 তারিখ নয়, গণনার দিন পর্যন্ত পার্টির অ্যাক্টিভ কর্মীর ভূমিকা পালন করতে হবে। পারবেন? তারপরেও থাকতে হবে। পারবেন? যারা পারবেন একটু হাত তুলুন তো। পারবেন তো? আমাদের অ্যাক্টিভ কর্মীর কাজ কি? বাড়ি বাড়ি থেকে লোককে বোঝানো তো খাম চিহ্নে ভোটটা কেন দিতে হবে। ওরা বলবে বিজেপি চলে আসছে, মাস্টার সাহেব বলেছে। আমি একটা সিটের কথা বলছি, রায়গঞ্জ, ওখানে মোহাম্মদ সেলিম সাহেব বিদায়ী এমপি ছিলেন। কংগ্রেস প্রার্থী দিয়ে মোহাম্মদ সেলিম সাহেবকে, তৃণমূল প্রার্থী দিয়ে, সিপিএম প্রার্থী দিয়ে ভোট কাটাকাটিতে কি হলো? বিজেপি চলে আসলো। এই ধরনের আরো বাকি 17টা সিটের ডেটা আমাদের কাছে রেডি আছে, আমরা সব উদাহরণ দিতে পারি। ওরাই ভোট কাটাকাটি করে বিজেপিকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, কেন? বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটবে। ওটা আমরা হতে দেবো না। দেখ, ওই প্রসঙ্গে যাচ্ছি না। আপনারা আছেন যারা, একটা আমি ঘটনা বলি, ঘটনার সাথে উত্তর দেবো। আমি একবার ক্যাব, ওলা উবেরের মতো একটা ক্যাব বুক করে আমি যাচ্ছিলাম আজমির শরীফে। যাওয়ার পথে একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে, যে ড্রাইভার চালাচ্ছে। আমি মুখে মাস্ক ছিল, আমি কে না কে আমার পরিচয় কিন্তু জানিনি। বলতে বলতে দেখি বিজেপির বিরুদ্ধে প্রচুর বলে যাচ্ছে। আমার কৌতূহল বসে জিজ্ঞাসা করলাম, দাদা আপনি এত বিজেপির বিরুদ্ধে বলছেন কেন? কি ব্যাপার? আপনার নাম কি? প্রথম ভাবনা হয়তো মুসলিম নাকি। আমি আপনাদের বলি, মুসলমানদের শুধু বিজেপি ক্ষতি করেনি। কেউ যদি মনে করে শুধু মুসলমানদের ক্ষতি করছে,
সে চরম মানে অসত্যটাকে জানে না বলে সে চরম ভুল করছে। বিজেপি ভারতীয়দের ক্ষতি করছে। বিজেপি রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে। যেই সম্পত্তির ওপরে আমার হিন্দু মা বাপেরও ভাগ আছে, আপনার আমারও অধিকার আছে, সেইগুলো বিক্রি করে দিয়ে বিজেপি নাগরিকের ক্ষতি করছে। তো আমি বললাম আপনি এত বলছেন কেন? বলছে একটা সময় বিজেপির ওই হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দুকে বাঁচাবার টোপো আমি খেয়ে নিয়েছিলাম, অর্থাৎ বিজেপির হয়ে ভোট করিয়েছি বা বিজেপিকে ভোট দিয়ে আমরা আনলাম। এনে কি দেখেছি, যখন নন বিজেপি সরকার ছিল দিনে 9টা-10টার দিক মানে দিনে যে মেহনতটা করতাম 3-4 হাজার টাকা ইনকাম হতো গাড়ি চালিয়ে। এখন মেহনত দ্বিগুণ করে দিচ্ছি, অনেক বেশি মেহনত করছি, এখন ইনকাম কত হচ্ছে? অনেক কম। আমি বললাম তাহলে আপনি একজন ক্যাব ড্রাইভার, আপনি বিজেপি এরকম করে কি লাভ পারবেন বিজেপিকে হারাতে? বলতে যে ভুলটা করেছি আমাদের পরের প্রজন্মর কাছে বা আমাদের যারা ছেলেপুলে আছে তাদেরকে, এই যে পাপটা করেছি পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি কিভাবে? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি 10টা ভোট যদি বিজেপির কাছ থেকে মাইনাস করতে পারি, অন্তত পরের প্রজন্মকে বলবো আমি পাপ করেছি, অন্তত সেটাকে আমি কিছুটা হলো প্রায়শ্চিত্ত করলাম। তাই আমরা 2014-র আগে যারা ভেবেছিলাম বিজেপি আমাদের উপকার করবে, আমরা 2011 সালের আগে যারা ভেবেছিলাম তৃণমূল আমাদের উপকার করবে, আমরা এসে দিনের শেষে কি দেখছি? উপকার তো দূরের কথা, আমাদের অপকার হচ্ছে। শিক্ষার কথা যারা বলেছিল, স্বাস্থ্যের কথা যারা বলেছিল, মান উন্নয়নের কথা যারা বলেছিল, উল্টে আমরা কি দেখছি? স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ, শিক্ষা কেন্দ্রের শিক্ষক নয়, সবটাই ভেঙে ফেলেছে। লিগাল ইল্লিগাল মদের দোকান আমাদের পাড়ায় পাড়ায় শুরু করে দিয়েছে। তো এই যে পাপ আমরা করেছি, প্রায়শ্চিত্ত আমরাই করবো তো নাকি ভাই? তো তার কথা ধরে বলছি, আপনারা দায়িত্ব নিন, 10টা করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে মাইনাস করিয়ে পাপের প্রায়শ্চিত্ত করিয়ে খাম চিহ্নের পক্ষে নিয়ে আসুন। এটা পারবেন ভাই? যারা এসেছেন 10টা করে ভোট পারবেন? তাহলে অ্যাক্টিভ কর্মীর ভূমিকা আপনারা পালন করবেন তো? আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমরা মানুষের সাথে মিশেছি, প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি, অর্থাৎ রিচ করেছি, আমরা পৌঁছে গিয়েছি। আর একটু আগামী 20 তারিখ আগে পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্ব নিই, আমরা এখান থেকে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের মধ্যে যাব। পার্লামেন্টে গিয়ে সন্তোষপুরের গার্মেন্ট শিল্প অর্থাৎ বস্ত্র ব্যবসায়ীদের যে অসুবিধার কথা তুলব, আমরা পার্লামেন্টে গিয়ে এখানকার লেদের যারা কাজ করছেন, লেদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের সমস্যার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে কৃষকদের সমস্যার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে এই লাইনে যাতে রেল লাইনে আরো বেশি লোকাল দেওয়া যায় এবং এখানে আরো রেল মানচিত্রে যদি যুক্ত করা যায়, ফুড প্রসেসিং থেকে শুরু করে, তার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হয়ে কথা বলবো। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছেন। যেতে যেতে আমি একটা কথা বলছি, আপনারা শুনবেন। অনুরোধ একটাই,